তো এই পার্টিকুলারলি এই মলদ্বারে কি কি ধরনের কমন ডিজিজ আপনারা দেখতে পান? পাইলস, একটা ফিশার, আর একটা হচ্ছে ফিস্টুলা। ভগন্দর রোগটা কি? ভগন্দর ঠিক আমাদের অ্যালোপ্যাথিক টার্ম না, এটা বোধহয় খুব সম্ভবত আয়ুর্বেদিক টার্ম। আমাদের সেটার ইকুইভ্যালেন্ট টার্ম হচ্ছে ফিস্টুলা। এনাল সেক্স করলে নাকি এই পাইলস ফিস্টুলা হওয়ার একটা প্রবণতা থাকে। লজিক্যালি স্পিকিং হ্যাঁ হওয়ার কথা। আমাদের দেহের একটা অর্গান আছে অ্যাপেন্ডিক্স, যেটা আদতে কোনো কাজেই লাগে না। কাজে একজনেরই লাগে, এটা সেটা হচ্ছে সার্জনের। এই পাইলস জিনিসটা যদি আমাদের বল। এই হেমোরয়েডাল টিস্যু আমাদের সবার আছে, সবার। এটা যখন সিমটোম্যাটিক হয়ে যায়, যখন ফুলে যায়, যখন বাস্ট করে ব্লিড করে, তখন আমরা বলি যে ওর পাইলস হয়েছে। আচ্ছা, পাইলসের ব্যাপারে একটা মিথ প্রচলিত রয়েছে, যার একবার পাইলস হয়েছে সে আর কোনোদিনই সারবে না। এটা খুব প্রচলিত মিথ, হ্যাঁ, এবং এটা আমাদের প্রায় রেগুলার বেসিসে শুনতে হয়। অনেক ক্ষেত্রে শুনেছি যে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে যায়, এটাই বা কেন হয়? সো ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন, যেখানে কিনা পুরো পেটের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি পেশেন্ট আমাদের কাছে এসেছে। যারা ডেস্ক ওয়ার্ক করে অনেকক্ষণ ধরে বসে, তাদের কি কোনো অসুবিধা হয়? একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জিনিসটা খুব মারাত্মক দেখা গিয়েছিল সোলজারদের মধ্যে। তার কারণ হচ্ছে তারা লং আওয়ারে জিপ চালাতো, হ্যাঁ, বা এটাকে আরও একটা নাম আছে ট্রাকার্স বটম, যারা ট্রাক চালায়। প্রচুর রেড মিট খেলে কি পাইলস হওয়ার একটা সম্ভাবনা বাড়িয়ে দেয়? অনেক পেশেন্টে বা অনেক মানুষের দেখা যায় রেড মিট খেলে তাদের কনস্টিপেশন হয়। ওকে। আর কনস্টিপেশনের সঙ্গে পাইলসের একটা এইভাবে ইনডিরেক্টলি একটা রিলেশন আছে। কি কি ধরনের আধুনিক চিকিৎসা পাইলসের সার্জারিতে এসছে? স্টেপলার চলে এসেছে, লেজার চলে এসেছে, এবং এমনকি একটা প্রসিডিওর আছে যেখানে আমরা ভেসেলটাকে আলট্রাসাউন্ড গাইডেড ভেসেলগুলোকে আমরা স্টিচ করে দিতে পারি যাতে ব্লাড না আসে। রাস্তাঘাটে বেরোলেই, বিশেষ করে বিভিন্ন পাবলিক টয়লেটের পাশে, ট্রেনে, বাসে, সব জায়গায় পোস্টার মারা থাকে, পাইলস ফিস্টুলা, আপনি আমাদের কাছে আসুন, আমরা কেটে ঠিক করে দিচ্ছি। ওয়ার্ক ডাক্তার মানেই যে তারা সবসময় ডিসসার্ভিস প্রোভাইড করছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ তারা কোনো একটা জায়গায় যেখানে অ্যাকচুয়াল ডাক্তাররা প্রেজেন্ট নেই, যে সিস্টেম নেই, সেখানে তারা কিন্তু লোকাল কমিউনিটিতে কিছু না কিছু সার্ভিস প্রোভাইড করছে। সেটা কোথাও ভালো, কোথাও খারাপ। আপনার এত বড় ক্যারিয়ারের সবচেয়ে ক্রিটিক্যাল সার্জারি? আমি অনেকদিন ইংল্যান্ডে ছিলাম, 15 বছর ইংল্যান্ডে ছিলাম, এবং একটা পেশেন্টের আমার মনে আছে যে অপারেশনটা শেষ করার কথা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে, আমি ওটিতে প্রায় 9 ঘন্টা কাটিয়েছিলাম, হ্যাঁ। এবং পরের দিন আমি যখন পেশেন্টের কাছে গিয়ে কথা বলতে গেলাম, আমি বললাম যে জর্জ, আই এম সরি, ইয়েস্টারডে আই থিঙ্ক আই মেসড ইট আপ। এবার কিছুক্ষণ পরে কনভারসেশনটা এরকম জায়গায় গেল যে আমি ওকে বলছি যে না 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 আমি একদম ছড়িয়ে আট করেছি, আর পেশেন্ট বলছে না 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 আপনি দারুণ করছেন। আজকে কাটাকাটি হবে। কাটাকাটি? কাটাকাটি খেলবো তো আমরা? হ্যাঁ, খেলবো তো। আর নমস্কার, আমি সায়ন। হ্যাঁ নমস্কার, আমি কুশল। কি কাটাকাটি? বলছি ইনজেকশন পডকাস্টের এই পর্বে একটু কাটা ছেঁড়া হবে, মানে বুঝতেই পেরেছেন আপনারা। না না, আমি থাকবো না। কাটা ছেড়ে মানে? আপনি থাকবেন না, আমার তো রক্ত দেখে ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারবাবুরা দেখেছি বাবা ঘুপ ঘাপ কেটে দিচ্ছেন, ঘুপ ঘাপ জুড়ে দিচ্ছেন, অর্থাৎ সার্জারি, আচ্ছা। জেনারেল সার্জারি নিয়ে আজকে কথা হবে। আর আমরা খুবই আনন্দিত পেয়ে এরকম একজন সিনিয়র জেনারেল সার্জনকে আমাদের সাথে আজকের পর্বে রয়েছেন ডক্টর অতীন্দ্র বিশ্বাস। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে এসেই রুগী পাঠিয়ে দাও। হ্যাঁ, খুব ভালো লাগছে। তো আপনাদের কাটাকাটি কিভাবে প্র্যাকটিস করা হয়? ডেড বডি রেখে, যেরকম মুন্না ভাইকে দেখিয়েছিল, মানে এটা একটুখানি বলুন তো। আমরা চেষ্টা করি ডেড বডি থেকে যতটা সম্ভব দূরে থাকার, এবং আমরা অপারেশন করার পরেও যাতে সেটা ডেড বডিতে কনভার্টেড না হয় তার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি। তার জন্যই ট্রেনিংটা দেওয়া হয়। সবাই জানে যে ডাক্তারি ট্রেনিং একটা লং ট্রেনিং। প্রথম দিকে অ্যানাটমি পড়তে হয়, তখন ডেড বডি দিয়ে পড়তে হয়। তারপরে ডাক্তার হয়ে বেরোনোর পরে সার্জারি ট্রেনিং, সেটাও বিরাট লম্বা একটা পথ। আস্তে 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 প্রথম দিকে যেমন বললেন আপনি যে রক্ত দেখে ভয় লাগে, যেরকম আমি দেখেছি এই ডাক্তারবাবু আমাকে মাঝে মাঝে কি সব ওনার সার্জারি ভিডিও দেখায় না, আমার দেখে আর বমি পেয়ে যাচ্ছে বা মাথা গড়িয়ে যাচ্ছে। আপনারা তো প্রথমে মানুষ, তারপর ডাক্তার, আমাদের মতনই বড় হয়েছেন। যখন আপনি ডিসিশন নিচ্ছেন বা একজন জেনারেল সার্জন হবে ডিসিশন নিচ্ছে, তার সে মেন্টালিও নিজেকে কী করে প্রিপেয়ার করে যে এই নাড়ি ভুড়ি কেটে বার করছে দেখবো, এই গল ব্লাডার কেটে দিচ্ছি, এই অ্যাপেন্ডিক্স কেটে দিচ্ছি, মধ্যে কথা একটা পেট কাটছি এবং রক্ত বেরোচ্ছে পুরোটা, এবং একটা মানুষ ওই অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে মানে ভরসা করে, মানে একটু ভুল, এই ভুলের সারা জীবন কোনো মার্সি নেই। তো নিজেদের মেন্টালি কীভাবে প্রিপেয়ার করেন? খুব ভালো কোয়েশ্চেনটা করেছো। এটা আমার মনে হয় কিছুটা যে সার্জন হবে তার মধ্যে থাকে, তার জন্যই সে সার্জন হতে চায়, হ্যাঁ। এবং এটা হয়তো অনেক প্রফেশনের ক্ষেত্রেই সত্যি যে
যে অ্যাস্ট্রোনট হতে চায় সে ছোটোবেলা থেকেই অ্যাস্ট্রোনট হতে চায়, যে ডাক্তার হতে চায় সে ছোটোবেলা থেকেই ডাক্তার হতে চায়, যে সার্জন হতে চায় সে হয়তো ছোটোবেলা থেকেই কিছু হয়তো জিনের মধ্যে বা তার নেচারের মধ্যে থাকে। বাদ বাকিটা তো ট্রেনিং, প্র্যাকটিস। যেটা বলছিলাম যে রক্ত দেখলে সবারই ভয় লাগে, বা শুধু যে জুনিয়র ডাক্তার হিসেবে, জুনিয়র সার্জন হিসেবে না, রক্ত দেখলে এখনও আমার ভয় লাগে। এবং আমরা সাধ্যমতো চেষ্টা করি, আমি একা না, সমস্ত সার্জন সাধ্যমতো চেষ্টা করি যখন অপারেশন করি রক্ত না দেখতে পাওয়া। একটা অপারেশন করতে করতে গল গল করে রক্ত বেরোচ্ছে, এটা যাতে না হয়, আমাদের সমস্ত ইন্টেনশন বা এফোর্টটা থাকে সেই জন্যই, যাতে ব্লিডিং সেরকমভাবে না হয়। এবং ব্লিডিংটা কোনো প্লেজারেবল থিং কারোর পক্ষে হতে পারে না। কাজেই তোমার ক্ষেত্রেও যতটা প্যানিকি, আমার ক্ষেত্রেও একটা লেভেলের পর ততটাই প্যানিকি। এবং অনেকটা সময় হয় কি, যে যখন পেশেন্ট এরকমভাবে ব্লিড করছে তখন ওই টেবিলে শুয়ে থাকা পেশেন্ট আর মর্গে শুয়ে থাকা পেশেন্টের মধ্যে একজন লোক দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে আমি, ঠিক আর কেউ না। হ্যাঁ, ওই আমি পেশেন্টটাকে ওইখান থেকে হয় বাড়ি পাঠাতে পারবো, আর আমি যদি ফেল করি তাহলে যেটা বললাম সেখানে যাবে। তো ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, সামটাইমস ইট ক্যান বি কোয়াইট চ্যালেঞ্জিং। এবং কারোর মধ্যে এটা থাকে, সেটা বিল্ড আপ করে, সেটা ট্রেন করে, কারোর মধ্যে থাকে না। হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে সার্জিক্যাল ট্রেনিংয়ে এসে ওটির মধ্যে ফেন্ট হয়ে গেছে, হ্যাঁ, পড়ে গেছে, এরকম দেখেছি আমি। কিন্তু সার্জারি ওয়াজ নট প্রবলি ফর দেম। হ্যাঁ, nothing wrong with that, not everything is not for everybody, কিন্তু it's quite challenging, and I think that people who like to have that challenge, they come to surgery. আমি যদি একদম ফার্স্ট ইয়ারে ফিরে যাই, আপনার ফার্স্ট ইয়ার এমবিবিএস ফার্স্ট এই যে অ্যানাটমি, সেখানে তো ডিসেকশন রুমে তো প্রচুর লোক ওই পাঞ্জেন্ট গন্ধ সহ্য স্মেল করতে পারে না, বা ওই দেখে অনেকে তো হ্যাঁ faint হয়ে হয়তো যায়। হয়, হ্যাঁ। অনেক সময় দেখা যায় they also pick up quite fine। হ্যাঁ, প্রথম দিন থেকেই সব সময় যে শেষ পর্যন্ত কে কোথায় যাবে অ্যাসেস করা যায় না, তবে মোটামুটি এটা তো নিজের ওপর কিছুটা বোঝা যায় যে কে কোথায় যেতে চাইছে, অ্যান্ড গিভিং দ্য অপরচুনিটি, তারপরে যে যেখানে যাওয়ার যায়। মানে ডাক্তার কতটা মানসিকভাবে শক্তিশালী হয়, এই প্রথম স্টেজ থেকেই ডাক্তার ওইভাবেই ট্রেন্ড হয় যে একটা মানুষের কোনো একটা অঙ্গ সে হাতে নিয়ে স্যারের সামনে তার রাইট অ্যানাটমিক্যাল পজিশনে ধরে লিভারটা সে বলছে, তার স্যারকে উত্তর দিচ্ছে। মানে সে মানসিকভাবে প্রথম থেকেই তাকে শক্তিশালী করা হয় আস্তে আস্তে। স্যার, আপনার এত বড় ক্যারিয়ারের সবচেয়ে ক্রিটিক্যাল সার্জারি? অ্যাকচুয়ালি আমাদের মেমোরি এমনভাবে কাজ করে যে গুড মেমোরি অ্যাকচুয়ালি লাস্ট শর্টার দেন দ্য ব্যাড মেমোরি। হ্যাঁ, কাজে এরকম প্রচুর লোকে বেরিয়ে গেছে যাকে পরে মনে হচ্ছে যে শুধু যে পেশেন্ট উদ্ধার পেলো তারা আমি উদ্ধার পেলাম, সেগুলো বেশি মনে থাকে। কিন্তু পেশেন্ট অনেক বেশি মনে রাখে যে আমরা কি করলাম তার প্রতি। অনেকেই পরে এসে যে অসাধারণ করেছেন, যেটা সেই সময় হয়তো আমি ফিল করিনি, কিন্তু পরে পেশেন্টের অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যায় যে হ্যাঁ সত্যি তো, তাই তো, এত বড় একটা জিনিস নিয়ে এসেছিল, সব ঠিক হয়ে বাড়ি গেছে, দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, কিন্তু যেটা বললাম যে মাঝে মাঝে আমরা যখন চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ি বা আমরা যখন ফেল করি, অ্যান্ড ফেল উই ডু, সামটাইমস উই ডু ফেল, দ্যাট টেন্ডস টু স্টিক লঙ্গার দ্যান দ্য গুড মেমোরিজ। হ্যাঁ, এবং আমরা আস্তে 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 এমন একটা জায়গায় যাই যেটা সেটা হচ্ছে ওই আমি অনেক সময় ফুটবলের সঙ্গে এটা কম্পেয়ার করি, যে আমাদের ক্ষেত্রে যে পেনাল্টিতে গোল করলো ইটস নট এ বিগ ডিল, কিন্তু পেনাল্টিতে শটটা যে আটকালো দ্যাটস এ ভেরি বিগ ডিল। বা উল্টো করে বললে যে পেনাল্টি মিস করলো দ্যাটস এ ভেরি বিগ ডিল। কাজে আমাদের ক্ষেত্রে কি আমরা অপারেশন করে সাকসেসফুল হলাম না একটা স্টেজের পরে, দ্যাট ইজ অ্যান ইস্যু। মানে আমরা তো সাকসেসফুল হবই এটা ধরে নিই। যে প্রসঙ্গে এটা জিজ্ঞেস করলাম, তো আপনার কোনো একটা ক্রিটিক্যাল সার্জারি গল্প বলুন না আপনি। আমি অনেকদিন ইংল্যান্ডে ছিলাম, 15 বছর ইংল্যান্ডে ছিলাম, এবং একটা পেশেন্টের আমার মনে আছে যে অপারেশনটা শেষ করার কথা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে, আমি ওটিতে প্রায় 9 ঘন্টা কাটিয়েছিলাম। হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ আ মেহেম, ভেরি ডিফিকাল্ট অপারেশন, অ্যান্ড মেনি থিংস ওয়েন্ট নট কোয়াইট প্ল্যান্ড, আউট অফ দ্য প্ল্যান। এবং আলটিমেটলি যাই হোক হয়েছে, পেশেন্টটা ঠিক আছে, ওখান থেকে ওয়ার্ডে গেছে। এবং পরের দিন আমি যখন পেশেন্টের কাছে গিয়ে কথা বলতে গেলাম, ওখানে খুব ওপেন কনভারসেশন হয়, তো কোনো হাস হয় না। আমি পরের দিন পেশেন্টকে গিয়ে ফার্স্ট বললাম যে আমার মনে হয় পেশেন্টের নাম ছিল জর্জ বা ওরকম ইন্টারভিউ। আমি বললাম যে জর্জ, আই এম সরি, ইয়েস্টারডে আই থিঙ্ক আই মেসড ইট আপ। জর্জ আমাকে বললো যে নো, ইউ ট্রাইড ইউর বেস্ট, আই নো দ্যাট ইউ ট্রাইড ইউর বেস্ট। ততক্ষণে পেশেন্ট জানে যে কী হয়েছে, ইউ ট্রাইড ইউর বেস্ট, আই এম কোয়াইট হ্যাপি। এবার কিছুক্ষণ পরে কনভারসেশনটা এরকম জায়গায় গেল যে আমি ওকে বলছি যে না 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 আমি একদম ছড়িয়ে লাট করেছি, আর পেশেন্ট বলছে না 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 আপনি দারুণ করেছেন। সো দ্যাট ওয়াজ এ ভেরি
কি বলবো, মানে এটা সিভিলাইজড কনভারসেশন, অ্যান্ড আই ওয়াজ গ্ল্যাড টু সি যে পেশেন্ট আলটিমেটলি ঠিক হয়ে বাড়ি গেল। কখনো জাগিয়ে রেখে কারোর পেট কেটেছে? এগুলো হতো একদম প্রথম দিকে যখন আমি ট্রেনিং করছি, পেশেন্ট হয়তো খুব আনফিট, হ্যাঁ, তাকে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে, খুব মেজর অপারেশন না হলে অপারেশন করেছি, হ্যাঁ। আর লোকাল অ্যানাস্থেশিয়ার অপারেশন তো জাগিয়ে রেখেই হয়, এগুলো ছোটোখাটো হয়, কিন্তু আমি যেটা কথা বলছি সেটা অ্যাকচুয়ালি একটা পেট কেটেই অপারেশন, ফিডিং জেজুনোস্টমি বলে একটা অপারেশন আগেকার দিনে হতো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে, এখনকার দিনে আর হয় না, কিন্তু সে করেছি, হ্যাঁ করেছি। ধরুন সোমবার দিন আপনার ওটি আছে, আপনি রোববার দিন আপনার কোনো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গেছেন, আপনার অনেকটা সময় গেছে, তো আপনার মনে হয় না 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 আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু ঘুমানোর দরকার আছে, এরকম কিছু মনে হয়? না এখন একদম ইউজ টু হয়ে গেছে? না, ঠিক যেরকম ভাবে পরের দিন সকালে বাজারে করতে গেলে যেরকম লাগে পরের দিন সকালে ওটি, হ্যাঁ মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল অপারেশন হলে দ্যাট মাইট বি ডিফারেন্ট, কিন্তু মানে যে কোনো একটা ট্রেনিংয়ের মূল উদ্দেশ্যই হলো যে সেটা যেন আমাদের এমন একটা লেভেলে যায় যখন আর আমাদের সেটা নিয়ে ব্রেন খাটাতে হচ্ছে না, আমাদের স্পাইনাল লেভেল থেকে আসছে বাই রিফ্লেক্স। যখনই আমাদের ব্রেন খাটাতে হয় কোনো অপারেশনের ক্ষেত্রে, ভেবে অপারেশন করতে হয়, তখনই বুঝতে হয় যে আই এম স্লাইটলি ইন দ্য আনচার্টার্ড টেরিটরি, আই এম স্লাইটলি ইন দ্য আনকমফোর্টেবল রিজিয়ন, হ্যাঁ, তা নাহলে বাকিটা বাই রিফ্লেক্স বাই প্র্যাকটিস বেরিয়ে যায়। এবার ডাক্তারবাবুর এই ছুরি ধরার পারপাসটাকে পাল্টে দিই। হ্যাঁ 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 একদম একদম একদম, মানে উনি শুধু কেন সব সময় ছুরি দিয়ে পেট কাটবেন, কাটবেন। পেটের জন্য কিছু কাটুক, মানে সবজি টবজি বলছি, ঠিক ঠিক। অর্থাৎ ডাক্তারবাবুর রসনা তৃপ্তির জন্য এবং রান্নাঘরের জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে গিফট হ্যাম্পার। এখানে ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য সমস্ত সামগ্রী রয়েছে, আর তার সাথে রয়েছে মেরা প্যার শালিমার নারকোল তেল। থ্যাংক ইউ। তো যখন কলেজ থেকে পাশ করে বেরোলেন, এইবার কলেজের তো সব স্যাররা ছিল, প্রফেসররা সব টিম, এবার যখন আপনি একা সার্জারিতে, মানে আপনি একা মাঠে নামলেন, তখন কি একবার মনে হলো যে না একটু চিন্তায় আছি? প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, আমি আমি গ্ল্যাড যে এরকম এই প্রশ্ন ভেবে তোমরা বের করেছো। হ্যাঁ, এই জার্নিটা আস্তে আস্তে আর একটা পিরামিডের মতো হয়, ঠিক আছে, যে প্রথম দিকে অনেকে থাকে সঙ্গে, যেতে 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 when you reach the top then that's a very lonely place. তার আগের পর্যন্ত যদি ইফ ইউ আর ইন ট্রাবল দেন দ্যাট ইজ সামবডি, কেউ আছে তোমাকে হেল্প করার জন্য, তোমার উপরে কনসালটেন্ট, তুমি যেমন রেজিস্ট্রার বা তারও নিচে তোমার উপরে রেজিস্ট্রার আছে, রেজিস্ট্রার উপরে সিনিয়র রেজিস্ট্রার আছে, তার উপরে কনসালটেন্ট আছে, কিন্তু যে মুহূর্তে কনসালটেন্ট হয়ে গেলে দ্যাটস এ ক্লাব হুইচ এভরিবডি ইজ লাইক অ্যান আইল্যান্ড, হ্যাঁ, সে ইউ আর ভেরি লোনলি। হয়তো মাঝে মাঝে পাওয়া যায় হেল্প, সেরকম পাওয়া যায়, কিন্তু ডিসিশন মেকিং টু টেক দ্য রেসপন্সিবিলিটি ইউ আর অন ইউর ওন। এবং এই যে ট্রানজিশনটা, যে প্রথম দিকে এই যে পিরামিডের বেসে থাকা এবং আস্তে 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 টপে ওঠা, এই ট্রানজিশনটা খুবই লং এবং খুবই স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল, এবং একজন যে কখন চেঞ্জ করে আস্তে 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 ওই জায়গাটায় পৌঁছয়, সে হয়তো সেটা নিজেও বুঝতে পারে না। এবং টু বি অনেস্ট, যে প্রথম দিন যে কনসালটেন্ট হয়, প্রবাবলি হি ইজ নট রেডি ফর দ্যাট জব ইয়েট, বাট এভরিবডি লার্নস অন দ্য জব। আস্তে 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 মানে যে ডে ওয়ান কনসালটেন্ট হচ্ছে টপ মোস্ট পোস্ট, যে ডে ওয়ান কনসালটেন্ট আর যে ইয়ার 10 কনসালটেন্ট, এই দুজনও ঠিক এক নয়। এই দুজন, যেটা বললাম আমি, যে যখন বাই দ্য টাইম সে ইয়ার 10 কনসালটেন্ট বা সামথিং লাইক দ্যাট, তখন আর সে ভাবছে না, সে আগের দিনে যে বললো, সে আগের দিন সে অকেশন সেলিব্রেট করতে যাক, বা আগের দিন হয়তো সে বাইরে থেকে কোথাও থেকে ফিরেছে ফ্লাইটে করে, পরের দিন অপারেশন ইজ জাস্ট লাইক অ্যানাদার ডে ফর হিম। আমাদের দেহের একটা অর্গান আছে অ্যাপেন্ডিক্স, যেটা আদতে কোনো কাজেই লাগে না। কাজেই যখন না লাগে তাহলে হঠাৎ করে ওটার কি হয়? হ্যাঁ, অ্যাপেন্ডিক্সে কী হয়, অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা ছোট্ট, এই আমাদের কোড়ে আঙুলের সাইজের একটা অর্গান, যেটা আমাদের শরীরে দু ধরনের অন্ত্র থাকে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। ইংরেজিতে বললে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন। এর যে জাংশনটা, স্মল ইন্টেস্টিন গিয়ে যেখানটা লার্জ ইন্টেস্টিনে গিয়ে জয়েন করলো, ঠিক সেই জায়গাটা তলার দিকে একটা কোড়ে আঙুলের টাইপের একটা অর্গান থাকে, তাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এবার এই যে যত চতুষ্পদ প্রাণী আছে যারা ঘাস ইত্যাদি খায়, তো তাদের ওই যে কেরাটিন যে জিনিসটা, ওটা ডাইজেস্ট করার জন্য অ্যাপেন্ডিক্সটা কাজে লাগে। এবার আমরা যখন মানুষ হয়ে গেলাম, তখন আমরা তো আর এই সমস্ত খাবার দাবার খাই না, আমাদের আর অ্যাপেন্ডিক্সটা কোনো কাজে লাগবে। এটাকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান, বা বাংলায় লুপ্তপ্রায় অঙ্গ। কোনো কাজে লাগে না, কিন্তু রয়ে গেল শরীরে। কাজে একজনেরই লাগে, এটা সেটা হচ্ছে সার্জনের। যখন এটা ইনফ্লেমড হয়, আমরা আছি ওটাকে কেটে বাদ দেওয়ার জন্য। সো একটা কথা আছে যে গড ক্রিয়েটেড অ্যাপেন্ডিক্স ফর দ্য সার্জন। একদম। তো আমাকে এটা বলুন যে অ্যাপেন্ডিক্সে কি হয়,
যার জন্য সার্জারি করতে হয়। আবার অনেক ক্ষেত্রে শুনেছি যে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে যায়, এটাই বা কেন হয়? ওই যে বললাম অ্যাপেন্ডিক্সটা লেগে থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টিনের সঙ্গে। আর লার্জ ইন্টেস্টিনটা এমন একটা জায়গা যেখানে স্মল ইন্টেস্টিন দিয়ে যত খাবার এসে সেগুলো লিকুইড ফর্মে লার্জ ইন্টেস্টিনে পড়ে, করে সেটা আস্তে আস্তে স্টুলে কনভার্ট করে। এবার ওই স্টুল যদি অ্যাপেন্ডিক্সের যে মুখটা আছে ওটা যদি ব্লক করে দেয়, তাহলে কী হয়, অ্যাপেন্ডিক্সের ভেতর যে সিক্রেশনগুলো আছে সেটা আর ড্রেন করতে পারে না। না করতে 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 প্রেশার বাড়তে থাকে, ইনফ্লামেশন হয়, ফুলে যায়, এবং অবশ্যই ব্যথা হয়, অন্যান্য সিমটম আছে। এবং এইটাই ঠিক সময় ডাক্তারের কাছে যাওয়ার, যখন কিনা ডাক্তার ইন্টারভেন করতে পারে। কিন্তু এটাই যদি চলতে থাকে বা এটা খুব র্যাপিড হয় যে পেশেন্ট ডাক্তারের কাছে পৌঁছাতেই পারলো না, তখন ওটা বাস্ট করে যাওয়ার একটা চান্স থাকে। আর বাস্ট করে গেলে দ্যাট ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস। মানে কি হতে পারে? বাস্ট করে যাওয়া মানে কি হচ্ছে, মানে হচ্ছে পেটের মধ্যে অ্যাকচুয়ালি যে স্টুল সেটা লিক করছে। সো ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন, যেখানে কিনা পুরো পেটের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি পেশেন্ট আমাদের কাছে এসেছে। মানে বাস্ট করলো না একটা সিনারিও, বাস্ট করেছে সঙ্গে সঙ্গে এসেছে, বা আমাদের কাছে থাকতে থাকতেই বাস্ট করেছে, আর বাস্ট করে যাওয়ার 2 দিন পরে এসেছে। 3টে কমপ্লিটলি ডিফারেন্ট সিনারি, এবং মাঝে মাঝে ইট ক্যান বি লাইফ থ্রেটেনিং, হ্যাঁ, যদি সেরকম দেরি করে আসে। যদি এরকম কোনো যদি বাস্ট করে বা এরকম যদি পুরো ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কি ওপেন সার্জারি করতে হয়? করতে হয় অনেক সময়, সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে ওটা যদি সেই জায়গাতেই লিমিটেড থাকে তাহলে ল্যাপারোস্কোপি তখনও সম্ভব। কিন্তু ওটা যদি পুরো পেটে ছড়িয়ে গিয়ে থাকে, কারণ পেটের মধ্যে ঠিক একটা ফাঁকা ঘরের মতো না, পেটের মধ্যে অনেক অর্গ্যান থাকে, অনেক কিছুর পেছনে একটা স্পেস থাকে, দুটো অর্গানের মাঝখানে একটা স্পেস থাকে, সেটা ওরকম সংক্রমণ যেখানে হয়ে গেছে সেখানে ল্যাপারোস্কোপি করে সবসময় পৌঁছানো যায় না, ক্লিনও করা যায় না। তো ক্লিন করাটা একটা এসেনশিয়াল পার্ট হয়ে যায়, তখন ওপেন সার্জারি করতে আমরা বাধ্য হই। তাই এই 30 ফুটের যে পাইপ, এখান থেকে তো ঠিক আছে, কিন্তু যেখান থেকে বেরোচ্ছে সেটাও তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই, আমাদের। তো এই খাবার এবং খাবারটা আস্তে আস্তে মল এবং মলদ্বার দিয়ে বেরিয়ে যাওয়া। তো এই পার্টিকুলারলি এই মলদ্বারে কি কি ধরনের কমন ডিজিজ আপনারা দেখতে পান? এগুলো মোটামুটি সবাই জানে, যেগুলো একটা পাইলস, একটা ফিশার, আর একটা হচ্ছে ফিস্চুলা। এগুলোকে আমরা বলি আমাদের ভাষায় বিনাইন মানে হচ্ছে নন ক্যান্সার। আর আরেকটা গ্রুপ হচ্ছে ক্যান্সার। আর এই দুটোরই বাইরে আরেকটা জায়গা আছে, সেটাকে বলা হয় প্রোল্যাপস মানে হচ্ছে তার রেকটামটা বাইরের দিকে ঝুলে পড়েছে। তো ডাক্তারবাবু, আপনি বললেন পাইলস, এই পাইলস জিনিসটা যদি কি একটু যদি আমাদের বলেন। অবশ্যই। এই পাইলসটা একটু আগে বলছিলাম ইভলিউশন হিসেবে অ্যাপেন্ডিক্সের কথা বললাম। এই ইভলিউশনালি আরেকটা গিফট যেটা আমরা হিউম্যান বিং পেয়েছি, মানুষরা পেয়েছি, সেটা হচ্ছে পাইলস। চতুষ্পদ প্রাণীদের পাইলস হয় না, ঠিক আছে? তার কারণ হচ্ছে পাইলস যেটা থেকে হয় সেটা হচ্ছে ওইখানে একটা কুশন, একটা প্যাড থাকে রেকটামের কাছে, ঠিক আছে? এই প্যাডটা চতুষ্পদ প্রাণীদের নেই, আর আমাদের আছে। কেন? তার কারণ হচ্ছে চতুষ্পদ প্রাণীদের যে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টটা সেটা হরাইজন্টাল থাকে, আমরাই হচ্ছে প্রথম যারা ভার্টিক্যাল হলাম। কাজে আমাদের গ্র্যাভিটি টানছে স্টুল। এবার সেটাকে ধরে রাখার জন্য আমাদের একটা মেকানিজম চাই যেটা দিয়ে ধরে রাখতে পারবো। সেটা কীভাবে ধরে রাখা যায়? তাহলে ওই জায়গাটা একটা প্যাড দেওয়া হলো। এই প্যাডটা কি? প্যাডটা হচ্ছে বেসিক্যালি ওখানে ভেনাস স্টাফড, মানে হচ্ছে ওখানে কিছু ভেন যেখানে ব্লাড সার্কুলেট করে, ওই জায়গাটা রয়েছে। আমাদের সবার মধ্যে পাইলসের আরেকটা ভাষা হচ্ছে হেমারয়েডস। এই হেমারয়েডাল টিস্যু আমাদের সবার আছে, সবার। এটা যখন সিমটোম্যাটিক হয়ে যায়, যখন ফুলে যায়, যখন বাস্ট করে ব্লিড করে, তখন আমরা বলি যে ওর পাইলস হয়েছে। কিন্তু পাইলস বেসিক্যালি ওই টিস্যুটা সবার ক্ষেত্রে আছে, হ্যাঁ। এবং এটা মেনলি যায় হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড যাদের ক্রনিক কনস্টিপেশন আছে, যারা খুব বেশি স্ট্রেন করে, হ্যাঁ, ডায়েটের সঙ্গে রিলেটেড আছে, কারণ ডায়েটের সঙ্গে কনস্টিপেশনও খানিকটা রিলেটেড। তো তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, আমরা দেখি। অনেকে বলে যে এই যে আপনার কনস্টিপেশন আছে, কিন্তু না খুব জোরে চাপ দিয়ে দিয়ে পায়খানা করবেন না। সে লোকটা করবে কি? সে তো বেরি করতে পারছে না, সে এত শক্ত হয়ে গেছে, তাকে তো চাপ দিতেই হয়। সেক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, এবার এই কনস্টিপেশন আর অনেক রকমের কারণ থাকে। কনস্টিপেশন সিম্পল যেটা ভাবে সলভ করা যায় সেটা হচ্ছে আমরা সবাই ল্যাক্সেটিভ দিয়ে থাকি, বা পেশেন্টও দোকানে গিয়ে কিনে নেয়, ওভার দ্য কাউন্টার কিনে নেয়, ল্যাক্সেটিভ কাজও করে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে সহজ উপায় হলো। কিন্তু এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে। একবারে সোজা সিরিয়াস কারণটাতে চলে যাই, সেটা হচ্ছে অনেক পেশেন্টের ক্যান্সার সবে শুরু হয়েছে, সেও জানে না। কিন্তু একটা ক্যান্সার মানে কি, ওখানে একটা গ্রোথ হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, যেটা ব্লক করে দিচ্ছে। তার আগে কোনো দিন ছিল না কনস্টিপেশন, কিন্তু তার ডেভেলপ করতে শুরু করলো।
সবসময় যে কনস্টিপেশনই হয় এরকমও না, অনেক সময় উল্টোটা হয়। উল্টোটা মানে কি ডায়রিয়া। কেন হয়? তার কারণ হচ্ছে যেখানটা ব্লক হয়ে আছে তার ওপরে জমতে থাকে, সেখানে ইনফেকশন হয়, করে ওটা লিকুইফাই করে পার্টিকুলারলি সকালবেলার দিকে যখন সারা রাত ধরে এই ব্যাপারটা হয়েছে, সকালবেলা তাদেরকে টয়লেটে ছুটতে হয়, এবং ছুটে তখন যারা গাশ যেটা বেরোয় তার সঙ্গে অনেক সময় তারা ব্লাড দেখতে পায়। ঠিক আছে, এটাকে আমাদের ভাষায় বলা হয় চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট। চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট মানে যার কোনোদিন কনস্টিপেশন ছিল না তার কনস্টিপেশন হলো, যার কোনোদিন ডায়রিয়া ছিল না তার পারসিস্টেন্ট ডায়রিয়া হলো, অথবা উল্টো যার সারা জীবনই কনস্টিপেশন ছিল হঠাৎ এখন দেখা যাচ্ছে তার ডায়রিয়া হচ্ছে। যার থেকে ডায়রিয়া হতো তার দেখা যাচ্ছে না এখন কনস্টিপেশন। এটা হচ্ছে চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট, যা ছিল তার থেকে চেঞ্জ, অ্যান্ড দ্যাটস এ ওয়ার্নিং সাইন। সবার যে ক্যান্সার হচ্ছে এরকম না, বাট দ্যাটস দ্য টাইম টু কনসাল্ট এ ডক্টর। তো পাইলস আমরা শুনলাম আপনার কাছ থেকে, পাইলসের তো এখন বিভিন্ন আধুনিক চিকিৎসা বেরিয়ে গেছে। কি কি ধরনের আধুনিক চিকিৎসা পাইলসের সার্জারিতে এসছে? পাইলস বেসিক্যালি যে মূল মন্ত্রটা সেটা হচ্ছে যেখান থেকে ব্লাড সাপ্লাইটা আসছে সেই ব্লাড সাপ্লাইটাকে ব্লক করা কোনোভাবে, এবং যেখানটা ফুলে আছে সেইটাকে আইদার বাদ দেওয়া, অথবা কোনো সময় বাদ দেওয়ার দরকার হয় না, ওই যে সাপ্লাইটা আসছে সেটাকে যেই ব্লক করে দেওয়া হলো ওটা আস্তে 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 শ্রিঙ্ক করে দেয়। এই হচ্ছে মূল মন্ত্র। আগেকার দিনে কী হতো, আগেকার দিনে আমরা ওই যে যেটা ফুলে আছে আঙুরের থোকার মতো ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হতো, এবং দ্যাট ওয়াজ আ ভেরি পেনফুল প্রসিডিউর। ঠিক আছে, এখনকার দিনে কী হয়েছে, এখনকার দিনে চলে এসেছে স্টেপলার, চলে এসেছে লেজার, চলে এসেছে, এবং এমনকি একটা প্রসিডিওর আছে যেখানে আমরা ভেসেলটাকে আল্ট্রাসাউন্ড গাইডেড ভেসেলগুলোকে আমরা স্টিচ করে দিতে পারি যাতে ব্লাড না আসে। এর মধ্যে যেটা দুটো মোস্টলি পপুলার হয়েছে, একটা হচ্ছে স্টেপলার আর হচ্ছে লেজার। এখন লেজার জিনিসটা সম্বন্ধে এটা একটা বলে দেওয়া দরকার, যে কারণ জনগণের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা ধারণা আছে, সেটা হয়তো স্বাভাবিকও থাকা, ওই ফ্ল্যাশ গর্ডন বা স্টার ওয়ার্স সিনেমার দেখার জন্য, যে লেজারটা একটা মারাত্মক টাইপের একটা জিনিস, মানে এফোড় ওফোড় করে দেবে। লেজার অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে খুব মাইল্ড, খুব লো লেভেলে কাজ করে, এবং আর্লি স্টেজেই একমাত্র কাজ করে। এই পাইলসের অনেকগুলো গ্রেড হয়, সেই গ্রেডের মধ্যে একদম বিগিনিং যে গ্রেডগুলো 1, 2 তাতে কাজ করতে পারে, তারপরে কিন্তু লেজার আর কাজ করে না। তারপরে গেলে আমরা স্টেপলারই প্রেফার করি, এবং স্টেপলারে বা ওয়ার্ল্ড ওয়াইড স্টেপলারের সাকসেস রেট বা কমপ্লিকেশন রেট, প্রথম দিকে কিছু কমপ্লিকেশন হতো কারণ যে কোনো নতুন প্রসিডিউরে হয়, কিন্তু এখন স্টেপলার ইজ দ্য গোল্ডেন স্ট্যান্ডার্ড ফর পাইলস। পাইলস অপারেশনের পরে অনেক পেশেন্ট বলে যে আগে না স্টুলটা ধরে রাখতে পারছিলাম, ডাক্তারবাবু এখন তো স্টুল ধরেই রাখতে পারছি না, পায়খানা পেলে তো মানে মনে হচ্ছে ওখানেই পায়খানা করে ফেলবো, অথবা আমি বাথরুম অব্দি যেতে পারছি না। এটা কি, এই কমপ্লিকেশনটা কি আসে? এটা আসার কথা নয়, কিন্তু প্রথম দিকে কিছু দিন বা কয়েক সপ্তাহের জন্য এটা হলেও হতে পারে। তার কারণ হচ্ছে যে একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা হয় পেশেন্টের রেক্টামে, অ্যান্ড এটা বেশ একটা সাইজেবল ইনস্ট্রুমেন্ট। তো সেটা টিস্যুগুলোকে স্ট্রেচ করে, এবং যে অপারেশনটা হয় যার জন্য ওই জায়গাটায় নার্ভ এন্ডিংস যেগুলো আছে প্রথম কয়েকদিন সেগুলো ঠিক আগের মতো কাজ করতে পারে না, যার জন্য কিছু পেশেন্ট এরকম প্রবলেম হলেও হতে পারে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে এমন দেখিনি আমি আজ পর্যন্ত যারা এটা পারসিস্ট করছে। বেশিরভাগ আমার ক্ষেত্রে একজন দুজন ছাড়া কেউ বলেও নি, এবং যাদের এরকম হয়েছে দে রিকভার কোয়াইট ওয়েল। এই পাইলসের যখন আপনারা সার্জারি করেন তখন তো ওই পেটটা পরিষ্কার করে সার্জারি করেন, তাই তো? না, এগুলো আগে হতো, এখন আর তার দরকার হয় না। তার কারণ হচ্ছে যে আগে আমরা সত্যিই করতাম, পেশেন্টকে যে কিছু খাইয়ে সবসময় পরিষ্কার করতে হবে তা না। অ্যাকচুয়ালি এনেমা বলে একটা জিনিস আছে, সাপোজিটরি বলে জিনিস আছে, যেগুলো দিয়ে লোয়ার ডেনটা ক্লিয়ার করা যায়। এগুলো খুব রেয়ার কেসে দরকার হয়, যে হয়তো ক্রনিক্যালি মানে 7 দিনে একবার টয়লেটে যায় তার কথা আলাদা, কিন্তু তাছাড়া বেশিরভাগ পেশেন্টের যেটা হয়, আমাদের অপারেশন করার জন্য একদম লোয়ার এন্ডে 2 থেকে 3 ইঞ্চি জায়গা খালি চাই, এবং সেটা অপারেশন আমরা যখন করছি যদি বাই চান্স দেখা যায় যে সেখানে আছে মেটেরিয়াল, সেটা ওই অপারেশনের সময় ক্লিন করে নিলে যথেষ্ট। তার ওপরে কি আছে না আছে তা আমাদের ডোন্ট কাম ইন দ্য ওয়ে। আচ্ছা, পাইলসের ব্যাপারে একটা মিথ প্রচলিত রয়েছে, যার একবার পাইলস হয়েছে সে আর কোনোদিনই সারবে না, ওটাকে মেনটেন করে যেতে হবে, সার্জারির পরেও ওটার কমপ্লিকেশনস থাকে বা ফিরে আসতে পারে, বা ফিরে আসতে পারে। এটা খুব প্রচলিত মিথ। হ্যাঁ, এবং এটা আমাদের প্রায় রেগুলার বেসিসে শুনতে হয় যে ডাক্তারবাবু আমার ওই পাশের বাড়ির মাসি বলছিল বা আমার মেশো শালা বলছিল, এরকম টাইপের। পাইলস পুরোপুরি ঠিক হয় একদম। ওকে, কিভাবে একটু বলুন। এই যে অপারেশনের পরে, অপারেশনের পরে মানে আমাদের যে কোনো প্রসিডিওরের মতো আমি সবসময় এটা বলে থাকি যে আমরা কোনো প্রসিডিওরেই আমাদের সাকসেস রেট 100% নয়, ফেলিওর রেট 0% নয়, এটা হয় না। 100 আর 0 এই দুটো নাম্বার কাজ করে না, ঠিক আছে, কিন্তু অলমোস্ট 100% সাকসেস রেট যে এটা ফিরবে না,
প্রভাইডেড এগুলো লাইফস্টাইল রিলেটেড, যেটা বললাম একটু আগে যে এগুলো কনস্টিপেশনের সঙ্গে রিলেটেড, কতটা কে স্ট্রেন করছে টয়লেটে গিয়ে তার সঙ্গে রিলেটেড। আজকে আমি যদি একটা 70 বছর বয়সী ভদ্রলোকের ওপর অপারেশন করি, যার কনস্টিপেশন তত বেশি কিছু না, বা যাকে ট্রেন করা যায় যে টয়লেটে গিয়ে অত স্ট্রেন করবে না, 70 হোক 75 হোক, তার ক্ষেত্রে একটা গল্প হলো। আর একজন 25 বছরের ক্ষেত্রে বলছি, একজন 25 বছর একটা মেয়ে এসেছে যে রোজ মারাত্মক স্ট্রেন করতে হয়, অপারেশনের পরে তার সামনে লম্বা পথ পড়ে রয়েছে, সে তখনও রোজ স্ট্রেন করে যাচ্ছে নেক্সট 50 বছর ধরে। এই দুজনের রেকারেন্স রেট তো এক হতে পারে না, তাই না? কাজে এটা আমাদের খানিকটা লাইফস্টাইলও মডিফাই করতে হয়, তার জন্য ট্রেন করতে হয়, তার জন্য মডিফাই করতে হয়। হ্যাঁ, তো এই যে বললাম যে শুধু অপারেশনটাই সব না, তার বডির ওপর অন্যান্য কী ফ্যাক্টর চলছে, সেই কীরকমভাবে ডিল করছে, সেটাও একটা ফ্যাক্টর। তো এখানে একটা জিনিস জিজ্ঞেস করি যে পাইলস অপারেশনের পরে পেশেন্টের একটা আতঙ্ক থাকে, এইবার যখন পরে পটি করতে যাব, উরি বাবা আমার কি হবে, আমার স্টুল সফটনার সব কিছু ইউজ মানে দিচ্ছে ডাক্তার আমাকে, কিন্তু যখন আমি কোমরে বসে উড়িয়ে বাবা আমার তো অপারেশন হয়েছে, এবার আমাকে তো কি হবে, ছিঁড়ে টিড়ে যাবে, আরও রক্ত বেরোবে, আর আমি ওই কমোডের ওই যে জেট স্প্রে সেটা দিয়ে আমি পরিষ্কার করতে পারবো কি না? খুবই ভ্যালিড কনসার্ন এটা পেশেন্টের থাকে। এটা আমরা আগে যেরকমভাবে অপারেশন করতাম ওপেন অপারেশনে, সেখানে সত্যিই মারাত্মক ব্যথা হতো, এবং তার জন্যই ওই অপারেশনটা এখন আর প্রায় করা হয় না বললেই চলে। স্কিন থেকে নার্ভ এন্ডিংগুলো মেনলি যায়। আমরা যখন স্কিনে কিছু করি তখন ব্যথা অনেক বেশি হয় কম্পেয়ার টু স্কিনের ভেতরে গিয়ে, ওটাকে মিউকোজা বলা হয়, ওখানে যখন করি ওখানে নার্ভ এন্ডিংসগুলো অতটা ফ্রিকোয়েন্ট না, ওখানে ব্যথা ততটা হয় না, এবং আমাদের অধিকাংশ অপারেশন হয় হচ্ছে ওই লেভেলে গিয়ে এখন। কাজে ওইরকম ব্যথা এখন আর হয় না। তবে হ্যাঁ, ব্যথা হওয়ার পরের দিনও একদম কি আমার তোমার মতো হবে সেরকম ঠিক হয় না, একটা আনকমফোর্টেবল ফিল থাকে, তার জন্য ওষুধ দেওয়া থাকে। জেট স্প্রের কথা যেটা বললে, হ্যাঁ তারা জেট স্প্রে ইউজ করতে পারে। যেটা আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে ফোর্সটা একটু কমিয়ে নেওয়া, যাতে ট্রমা না হয়, একদম তীরের মতো অনেক সময় না যায়, কিন্তু তারা ইউজ করতে পারে। আর একটা জিনিস আমি প্রত্যেক পেশেন্টকে বলি যে কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড ড্রাই। ক্লিন করার উপায় হচ্ছে, বেস্ট উপায় হচ্ছে ওয়াটার, আর তারপরে যদি একটা হ্যান্ড টাওয়েল হোক বা যাই হোক দিয়ে ব্যাপারটা ড্রাই করে দেওয়া যায়, যাতে জায়গাটা ময়েস্ট রইল না, তাহলে জায়গাটা হিল তাড়াতাড়ি করে, চান্স অফ ইনফেকশন কম হয়। এবার আসি একটা রোগ যার নাম হচ্ছে ভগন্দর। মানে নামটা শুনে মনে হয় যোগিন্দরের ভাই, পরবিন্দরের শালা, তো এরকম মনে হয়। তো এই ভগন্দর রোগটা কি? ভগন্দর ঠিক আমাদের অ্যালোপ্যাথিক টার্ম না, এটা বোধহয় খুব সম্ভবত আয়ুর্বেদিক টার্ম। আমাদের সেটার মানে ইকুইভ্যালেন্ট টার্ম হচ্ছে ফিস্চুলা। আচ্ছা, এই ফিস্চুলা বিষয়টা কি? হ্যাঁ, ফিস্চুলা হচ্ছে বেসিক্যালি একটা ট্র্যাক মানে কি, একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গায় কানেকশন, যে কানেকশনটা থাকা উচিত ছিল না, সাধারণত থাকে না, ডেভেলপ করেছে। কিসের সঙ্গে কিসের ট্র্যাক না, আমাদের যে রেকটাম আছে তার পাশে স্কিন আছে, এই রেকটাম তো স্টুল বেরিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু একটা কানেকশন ডেভেলপ করা গেছে সাইড ওয়ালের সঙ্গে স্কিনের। এই কী করে ডেভেলপ করলো? তার কারণ হচ্ছে ওখানে বেশ কিছু গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডে মাঝে মাঝে ইনফেকশন হতে পারে। আর ইনফেকশন হলে যেটা হতে পারে, ইনফেকশন যদি সঠিক সময় ট্রিট না হয় বা বেশি ইনফেকশন হয়, ওখানে পুঁজ জমতে পারে, যেটা আমাদের ভাষায় অ্যাবসেস বলে। মানে একটা বেলুনের মতো একটা পুঁজের একটা স্ট্রাকচার হলো। এবার সেটা বাস্ট করলে একটা হচ্ছে ভেতরের দিকে বাস্ট করবে রেকটামে, একটা বাস্ট করবে বাইরের দিকে স্কিনে। যেই বাস্ট করে গেল দুদিকে, মাঝখান থেকে একটা ট্র্যাক ফর্ম করে গেল। তার মানে হচ্ছে এরপরে যখন স্টুল বেরোবে, তার নর্মাল প্যাসেজে তো বেরোবেই, ওই ট্র্যাকের মধ্যেও ঢুকে ওখানে রেকারেন্ট ইনফেকশন তৈরি করবে, যার জন্য ওখান থেকে আবার পুঁজ বেরোবে, সেক্রেশন হবে, ব্লিড করতে পারে, এমনকি স্টুলও বেরিয়ে আসতে পারে ওখান থেকে। এই জিনিসটা মেডিকেলি ট্রিট করা যায় না। এই জিনিসটা যদি ট্রিট করতে হয়, একমাত্র উপায় হচ্ছে সার্জারি। মানে সার্জিক্যালি এটা কিভাবে ট্রিট করেন? ওই যে ট্র্যাকটা আছে, ওই ট্র্যাকটা বেসিক্যালি উই ওয়ান্ট টু গেট রিড অফ দ্য ট্র্যাক, অ্যাবলেট করতে হবে। ট্র্যাডিশনাল মেথড, এবং যেটা এখনও আমরা খুবই করি, সেটা হচ্ছে ওই ট্র্যাকটা বেসিক্যালি কেটে ওপেন করে দেওয়া, লে ওপেন বলা হয়। কেটে ভেতরে যত ইনফেক্টেড মেটেরিয়াল আছে আমরা স্কেপ আউট করে বের করে দিলাম, দিয়ে ওই জায়গাটা ওপেন রেখে দিলাম। আস্তে 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 ভরাট করে হয়ে গেল, যেরকমভাবে মাটি কুপিয়ে ভরাট করে যাওয়ার মতো আস্তে 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 তলা থেকে ভরাট হলো। যখন ভরাট হয়ে গেল, ট্র্যাক ইজ গন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে খুব লং ট্র্যাক, হাই ট্র্যাক, অনেক উপর পর্যন্ত গেছে, বা ব্রাঞ্চ ট্র্যাক, ওরকমভাবে কেটে দিলে যেটা হয়, একটা চান্স হচ্ছে যে যেটা এনাল স্ফিংটার, মানে হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা ধরে রাখি, সেটা ইনজুরি হতে পারে। ইনজুরি হলে কী হবে? ইনজুরি হলে যেটা একটু আগে বললে, ইনকন্টিনেন্স ধরে রাখতে পারবে না, এবং সেটা আমরা সর্বতোভাবে চেষ্টা করি যেন অ্যাভয়েড করা যায়।
তো সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করি, ওই ভেতরে না একটা ড্রেনের মতো, ড্রেন তো এত ছোট মানে টিউব তো পাস করানো যায় না, একটা সুচার পরি রাখা, সুচার মানে সুতো, বেসিক্যালি সুতো ভেতর থেকে নিয়ে গিয়ে বাইরে বেঁধে রাখা হয়। মানে একটা এন্ড ঢুকলো ফিস্টুলা দিয়ে, আরেকটা এন্ড বেরোলো রেকটাম দিয়ে, ওখানে বেঁধে রেখে দেওয়া হলো, কয়েক মাস ফেলে রাখা হলো। এবার পেশেন্ট যখন বসছে, হাঁটছে বা যাই করুক না কেন, ওই সুচারটা রেগুলার ওখানে ঘষা খাচ্ছে, খেতে 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 ওই যেটা লং ট্র্যাক হাই ট্র্যাক বলেছিলাম, ওটা রোজ একটু 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 করে কাটছে, কাটতে কাটতে ওই হাইটাকে লোতে নামিয়ে আনে। তখন আমি যে প্রথম অপারেশনটা বললাম, ওই কেটে দেওয়া সম্ভব হয়। আর এখন যেটা করা যায় সেটা হচ্ছে লেজার অ্যাবলেশন করা যায়। তার মানে হচ্ছে একটা লেজার প্রোব ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে ওটা যখন লেজারটা অ্যাপ্লাই করতে 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 উইথড্র করা হচ্ছে, তখন ওর গাতে ওই লেজারের জন্য ওটা বার্ন করতে থাকে। বার্ন করার পর যে ইনফ্লামেশন হয় সেটা ফুলে যায় এবং ওই পুরো ট্র্যাকটা আস্তে আস্তে কোলাপস করে। পোস্টারে ভরে থাকে শহর, পাইলস, ফিশার, ফিস্চুলা। আমরা পাইলস এবং ফিস্চুলা নিয়ে কথা বললাম, এবার জানবো আপনার থেকে ফিশারটা কি। ফিশার হচ্ছে বেসিক্যালি ওই জায়গাটা টিয়ার ছিঁড়ে গেছে, কনস্টিপেশন প্রচণ্ড চাপ দিয়েছে, ওই জায়গা দিয়ে হার্ড স্টুল বেরোতে চেষ্টা করছে, একটা না একটা সময় তো বেরোতেই হবে, সে যতই ন্যারো প্যাসেজ বা যাই হোক না কেন, সেটা বেরোনোর সময় কীভাবে বেরোবে, ওই জায়গাটা চিড়ে দিয়ে বেরোলো। এবং যেই জায়গাটা চিড়ে দিল, সেই জায়গাটা, ওই জায়গাটা তো বডির ক্লিনেস্ট পার্ট নয়, ওই জায়গা দিয়ে স্টুল বেরোচ্ছে রেগুলার, কাজে ক্রনিক একটা ইনফেকশন, রেকারিং ইনফেকশন লেগে থাকে, এবং ইনফেকশন হলে ব্যথা হবে। এবং এই যে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা যখনই ওই রিজনে হয়, ওই যে একটু আগে অ্যানাল স্ফিনক্টার বললাম, ওটা আরও শক্ত হয়ে চেপে বসে, স্প্যাজমে যায়। যত স্প্যাজমে যায় তত এই পেশেন্টের কনস্টিপেশন থাকে, ওপরে আরও ফাইট, যত ফাইট তত চিটছে, তত ব্যথা, তত স্প্যাজম, এটা সাইকেলে পড়ে যায় তারা। এবং এই সাইকেল থেকে বেরোনো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, এবং এটা লাইফ মিজারেবল হতে পারে ফিশার যখন হয়। আর ফিশারের ট্রিটমেন্ট কি? ফিশারের ট্রিটমেন্ট আমরা প্রথমে চেষ্টা করি অপারেশন অ্যাভয়েড করার, যদি পারা যায়। যেমন যেটা বললাম কনস্টিপেশন, সেটার জন্য ল্যাক্সেটিভ আছে, পেশেন্টকে একটু ট্রেন করা যে অত স্ট্রেস করবেন না, স্ট্রেন দেবেন না, দরকার হলে যদি একদিন যদি না হয়, হলো না, তারপরে ল্যাক্সেটিভ খেয়ে তখন হলো। আর ওই জায়গায় এক ধরনের মেডিসিন পাওয়া যায় যাতে কী হয়, ওই মাসেলগুলোকে রিল্যাক্স করে, ঠিক আছে? মাসেলটাকে রিল্যাক্স করলে কি হয়, তাহলে একটু আগে যেটা বললাম মাসেল স্প্যাজমে চলে যাচ্ছিলো, মাসেলটা রিল্যাক্স করলো, কনস্টিপেশনের আগের মতো নেই, সফট মোশন, তাহলে এই ফাইট একটু আগে যেটা বলছিল ওটা কমে গেল। এবার যে কোনো জায়গায় ছিঁড়ে গেলে কি হয়, আস্তে 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 হিল করে যায়, তো ওটাও হিল করে যাবে। যদি না এই হিল করার মধ্যবর্তী সময় আবার ওই একই জিনিস, আবার পেশেন্টের কনস্টিপেশন হলো, আবার স্ট্রেস করলো, আবার ছিঁড়ে গেল। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট পেশেন্টের বোঝা, এটা সব পেশেন্টকে বলি আমি, যে আপনার হয়তো ওই টিয়ারটা বা ফিশারটা হিল করছে একটু 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 করে, 2 সপ্তাহ ধরে হিল করছে, কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে 12 দিনের মাথায় আবার গিয়ে একদিন কনস্টিপেশন হলো, আবার আপনি একদিন স্ট্রেস করলেন, ওটা ছিঁড়তে 1 সেকেন্ড লাগবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ছিঁড়ে যাবে, আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। কাজে এটা খুব ইম্পর্টেন্ট যে ওই পিরিয়ডটা টোটালি ওই জিনিসগুলো অ্যাভয়েড করা। এবার তা সত্ত্বেও যদি কেউ হিল না করে, তখন আমাদেরকে অপারেশন করতে হয়, ইন্টারভেন করতে হয়। ইন্টারভেন কী করি, ইন্টারভেন হচ্ছে মাসেলটা যে স্প্যাজম হয়ে আছে, টাইট হয়ে আছে, ওই মাসেলটাকে একটা মেজার স্প্লিট করে দেওয়া হয়। স্প্লিট করলে কী হয়, ওই মাসেলটা আর আগের মতো টাইট হতে পারে না। যেই টাইট হতে পারলো না, ওই ফাইটটা কমে গেল। আমরা যে টিয়ার হয়ে গেছে সেটা আমাদের হাতে কোনো ম্যাজিক ওয়ান নেই যে বুলিয়ে দেবো আর সেরে যাবে, ওটা বডি হিল করবে, কিন্তু সেই পিরিয়ডটা দেওয়া যাতে ওই পিরিয়ডের মধ্যে ওই জায়গাটা আর না অ্যাসল্টেড হয়। আর একটা মিথ প্রচলিত আছে, আমি জানি না মিথ কি ফ্যাক্ট আমি জানি না, খুব ট্যাবুরও ব্যাপার, লোকে সচরাচর ডিসকাসও করে না, এনাল সেক্স করলে নাকি এই পাইলস, ফিশার, ফিস্চুলা হওয়ার একটা প্রবণতা থাকে। এরকম পেশেন্ট আমার কাছে একজন দুজন যে আসেনি বলবো না, কিন্তু লজিক্যালি স্পিকিং হ্যাঁ হওয়ার কথা। তার কারণ হচ্ছে যদি একটা জায়গায় রেগুলার বেসিসে ইন্টারফেয়ার করা হয়, যে জায়গাটা ইন্টারফেয়ার করার কথা ছিল না, আমাদের বডি তো ওয়াজ নট ডিজাইন টু হ্যাভ দ্যাট প্লেস ইন্টারফেয়ার লাইক দ্যাট। তো যদি সেটা হয়, এবং আগের যে ফ্যাক্টরগুলো বললাম, যে ওই জায়গায় যদি তার পাইলস হওয়ার টেন্ডেন্সি থাকে, ফিশার হওয়ার টেন্ডেন্সি থাকে, ফিস্চুলা মানে ইনফেকশন, যদি ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাহলে হ্যাঁ দেয়ার ক্যান বি হায়ার ইন্স্যুরেন্স। যার ধরুন এই যে রোগগুলো বললেন, তার ধরুন কোনো ইনিশিয়াল স্টেজে
যারা অনেকক্ষণ ধরে ধরুন বসে কাজ করে, যারা ডেস্ক ওয়ার্ক করে অনেকক্ষণ ধরে বসে, তাদের কি কোনো অসুবিধা হয়? তাদের ক্ষেত্রে না এই ডিজিজগুলো হয় না, তাদের ক্ষেত্রে অন্য একটা ডিজিজ হয়, তার নাম হচ্ছে পাইলোনিডাল সাইনাস বলে একটা জিনিস আছে। এটা কি? সেটা কি জিনিস আমি বলছি। সেটা হচ্ছে বেসিক্যালি যারা পার্টিকুলারলি অনেকক্ষণ বসে থাকে এবং হেয়ারিং ইন্ডিভিজুয়াল, যাদের শরীরে প্রচুর লোম আছে, লোম। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হয়, ওই লোমগুলো বেসিক্যালি দে ক্যান পেনিট্রেট দ্য স্কিন, ফুটতে পারে। তারা বুঝছে না হয়তো, কিন্তু বসে থাকার জন্য সব সময় যে ওখানকার হেয়ারই পেনিট্রেট করবে তা না, কারণ আমাদের বডির নেচার হচ্ছে সারা শরীরের যত ডার্ট, যত হেয়ার গিয়ে ওই বটমেই ও অ্যাকুমুলেট করে সারাক্ষণ। এবার যারা অনেকক্ষণ ধরে বসে আছে তাদের ক্ষেত্রে ওই হেয়ারগুলো পেনিট্রেট করে ভেতরে গিয়ে ওখানে একটা সাইনাস মানে হচ্ছে একটা ব্লাইন্ড ট্র্যাক্ট করে রেখে দেয়, যেটা কিনা ইনফেক্টেড হতে পারে, ইনফ্লেমড হতে পারে টাইম টু টাইম। এবং আমরা যখন অপারেশন করি, সারপ্রাইজিংলি যখন অপারেশন করে আমরা দেখতে পাই ভেতরে যে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে হেয়ার বসে আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জিনিসটা খুব মারাত্মক দেখা গিয়েছিল সোলজারদের মধ্যে। তার কারণ হচ্ছে তারা লং আওয়ারে জিপ চালাতো, হ্যাঁ, বা এটাকে আরও একটা নাম আছে ট্রাকার্স বটম, যারা ট্রাক চালায়। ইউজুয়ালি যারা ট্রাক চালায় বাইরের দেশ থেকে তো এই টার্মগুলো আসে, তারা হচ্ছে সব বিগ ইন্ডিভিজুয়াল, হেয়ার ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, আলফা ম্যান যাদের বলে, অনেকক্ষণ ধরে ট্রাক চালাচ্ছে। যারা জিপ চালাতো এর নামই হয়ে গেছিলো জিপ বটম। কারণ এই অনেকক্ষণ ধরে বসে আছে তারা। আরেকটা টেস্ট আপনারা যখন লিখে দেন সবার প্রচণ্ড ভয় করে, বলে যে কি হবে, মানে আপনারা পেছন দিয়ে ক্যামেরা ঢোকান, অর্থাৎ কোলোনোস্কপি। তো এই কোলোনোস্কপি থেকে আপনারা কি কি ডিটেক্ট করেন? কোলোনোস্কোপির আবার বলি যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিনাইন প্যাথোলজি, একটা হচ্ছে ম্যালিগনেন্ট প্যাথোলজি। পার্টিকুলারলি ম্যালিগনেন্ট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর কোলোনোস্কোপিতে কি আমাদের কোলনটা অনেকটা একটা পিকচার ফ্রেমের মতো, যেরকমভাবে চৌকোটা ফ্রেম হয়, ওটা ডান দিকের তলার দিক থেকে ওপরের দিকে ওঠে, তারপরে পুরো পেটটা ক্রস করে বাঁ দিকে যায়, আবার নিচে নেমে এনাসে গিয়ে জয়েন করে, তাহলে একটা পিকচার ফ্রেমের মতো হলো। এবার যখন আমরা কোলোনোস্কোপি করি তখন আমরা উল্টো দিকে যাই, ঠিক আছে, স্টুল যেদিকে ফ্লো করে আমরা তার উল্টো দিকে যাই। এবার এর মধ্যে পলিপ থাকতে পারে, এর মধ্যে ক্যান্সার থাকতে পারে, এর মধ্যে হয়তো কিছুই না, একটা প্রমিনেন্ট ব্লাড ভেসেল থাকতে পারে যেটা মাঝে মাঝে ব্লিড করছে, সেটা হতে পারে। আরও কিছু ডিজিজ আছে যেমন ডাইভার্টিকুলার ডিজিজ, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, কোলোনারি ইনফ্লামেশন বেসিক্যালি, সেগুলো আমরা গিয়ে বায়োপসি নিতে পারি। আর সার্জারিতে কিভাবে হেল্প করে, আমরা তো এখনকার দিনে বেশিরভাগই ল্যাপারোস্কোপিক সার্জারি করি। এবার কোলনের মধ্যে কোথাও একটা ক্যান্সার হয়ে আছে বা পলিপ হয়ে আছে, যেটা আমরা অপারেশন করব। আগেকার দিনে যখন পেট কেটে অপারেশন করছি তখন তো আমরা হাত দিয়ে বুঝতে পারছি যে এইখানটাতেই আছে। যখন ল্যাপারোস্কোপি করছি তখন তো এই সুবিধাটা নেই, হাত তো দিতে পারছি না, ইনস্ট্রুমেন্ট। তো কোলোনোস্কোপি করে আমরা কি করি, কোলোনোস্কোপি করে আমরা যেখানে ক্যান্সারটা আছে সেই জায়গাটা একটা ডাই বা একটা পিগমেন্ট ইনজেক্ট করে দিতে পারি, যেটা কিনা বাইরের সারফেস থেকেও বোঝা যাবে যখন আমরা ল্যাপারোস্কোপি করছি যে ও আছে ওইখানটা আছে, সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দেওয়া যায়। আমি এই বলছি যে জিআই ট্র্যাক্টের যে সার্জারি হয়, যে তাতে আপনার কিছু অংশ কেটে বাদ দেন, তাহলে এই পাইপটার সঙ্গে এতটা কেটে আবার এই পাইপটার সাথে এই পাইপটা জোড়া লাগান। তো এই যে সুচারিং, এই যে জোড়া লাগানো কতটা ইম্পর্টেন্ট এই সার্জারির জন্য? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা আমি সবসময় বলি এটা হচ্ছে প্লাম্বারের কাজের মতো, যে বাড়িতে এলো বেসিনের থেকে জল, তোমার পাইপ থেকে জল লিক করছিল, সে এসে সেই টুকরোটা বাদ দিয়ে আরেকটা জয়েন করে দিয়ে গেল, একটাই পারপাস, যেন ওখানে লিক না করে। আমাদেরও সবসময় ওইটাই হচ্ছে মূল মন্ত্র, যেন লিক না করে। অনেক অন্যান্য কমপ্লিকেশন হতে পারে, কিন্তু ওটাই হচ্ছে মেজর কমপ্লিকেশন হুইচ উই মাস্ট অ্যাভয়েড। কারণ ওটা যদি লিক করে তাহলে পেটের মধ্যে কোলন হলে তো স্টুল বেরিয়ে আসছে, অন্যান্য পার্ট স্মল ইন্টেস্টিন হলো যেটা বেরিয়ে আসছে সেটা বেরিয়ে আসার কথা না, এবং সেটা পুরো পেটের মধ্যে ইনফেকশন করে দিতে পারে, এবং যেটাকে আমরা অপারেশন করা ছাড়া কোনো গতি নেই, এবং দ্যাট ক্যান বি লাইফ থ্রেটেনিং সামটাইমস। কাজে ওই যে সুচারিং টেকনিক হোক বা এখনকার দিনে স্টেপলার এসে গেছে, যাই হোক না কেন, মানে ওর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কিছু হয় না যখন আমরা একটা জিআই ট্র্যাক্টের সার্জারি করি। এই আপনি এখন একটা লিকেজের কথা বললেন, তো এই যে আমরা ইউরিন ইনকন্টিনেন্সি খুব শুনি, কিন্তু এই যে স্টুল, এই যে ফিকাল ইনকন্টিনেন্সি, মানে আমি পায়খানা ধরে রাখতে পারছি না, এটা কি চিকিৎসা করেন আপনারা? এটা এই যে পায়খানা ধরে রাখতে পারছে না, এর ফরচুনেটলি এর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরা ক্রনিক কনস্টিপেশনে ভুগছে। তো সেই ক্রনিক কনস্টিপেশনটা যেহেতু এটা পাইলড আপ হয়ে আছে, সেখান থেকে আপনি একটু আগে বললেন ইনফেকশন হয়ে লিকুইফাই হয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। কাজে অনেক সময় সারপ্রাইজিংলি এই সমস্ত পেশেন্টের
আমরা যখন অন্যান্য সিরিয়াস প্যাথোলজি রুল আউট করে দিয়েছি ইনভেস্টিগেশন নিয়ে, এদেরকে ল্যাক্সিটি, এটা শুনলে প্যারাডক্সিক্যাল মনে হবে যে তার লিক করছে, সে বলছে এটাকে সারাদিনে 4 বার করে যেতে হচ্ছে, কিন্তু তাকেও যখন ল্যাক্সেটিভ দেওয়া হয়, যখন ক্লিয়ার হয়ে যায়, এটা অনেক ক্ষেত্রে সেরে যায়। এবার এটা তো হলো একটা কারণ, এছাড়া এটা একটা এন্ডে গেল। আর একটা এন্ডে তো যেটা বললাম ক্যান্সারের জন্য হতে পারে, তার জন্য ইনভেস্টিগেশন করতে হবে, দেখতে হবে যে সেটা ক্যান্সার নয়। আর আরেকটা মেজর যেটা এর মধ্যে কাভার্ড হয়নি, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে ইনকন্টিনেন্স হয় কারণ হচ্ছে তার স্ফিংটারটা স্ট্রং নয়, ওই জায়গায় যেটা মাসল আছে সেটা স্ট্রং নয়, ঠিক আছে। এবার ওই মাসলটা স্ট্রং করার যে মেথডগুলো আছে, সেই মেথডগুলো কিন্তু এখনও পর্যন্ত কিছুটা এক্সপেরিমেন্টাল। কীরকম? কারণ হচ্ছে ওখানে ইনজেকশন দেওয়া যায়, বোটক্স ইনজেকশন দেওয়া যায়, কিছু কিছু ফিলার ইনজেকশন আছে যেটা দ্যাট উইল অ্যাড টু দ্য বাল্ক অফ ইট। সেটা এ দেশে আমি এখনও পর্যন্ত করিনি বা দেখিও নি। আমি বাইরে যখন ছিলাম, ইউকেতে অনেকদিন ছিলাম, তখন আমরা করেছি দু একটা, এবং তার রেজাল্টও মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে পেশেন্ট, এটাকে বলা বায়োফিডব্যাক। বায়োফিডব্যাক মানে হচ্ছে পেশেন্টকে কিছু ট্রেন করা যায় ওই মাসলটা স্ট্রেনদেন করার জন্য। এই মাসলের জন্য কোনো জিম নেই, জিমে গিয়ে মাসল স্ট্রেনদেন করতে পারে না। কি বলা হয় পেশেন্টকে, যে আপনি যখন বসে আছেন, আপনি ওই জায়গাটাকে স্কুইজ করবেন, করে মনে মনে কাউন্ট করবেন 1 to 5, ছেড়ে দেবেন। এটা কয়েকবার পরার পরে, 1 দিন 2 দিন করার পরে ওই 5টাকে টেনে নিয়ে যাবেন, 1 to 10, ছেড়ে দেবেন। কয়েকদিন করার পরে 20, আস্তে আস্তে বিল্ড আপ করলে, এই যে ধরে রাখছে ছেড়ে দিচ্ছে, প্রথম দিকে সে পারবে না, কিন্তু করতে 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 যখন টোনটা বিল্ড আপ হবে, হয়তো একদম সেরে যাবে না, কিন্তু আগের থেকে সিমটম বেটার হবে। তাহলে 3টে জিনিস হলো। একটা জিনিস হচ্ছে কনস্টিপেশন, সারানো যাওয়া সম্ভব, ক্যান্সার হলে কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। আর এই মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে হয় বায়োফিডব্যাক দেওয়া যেতে পারে, অথবা যেগুলো বললাম ইনজেকশন দেওয়া যেতে পারে, কিছু যেগুলো এখনও ঠিক ওয়াইডলি অ্যাভেলেবল নয়। কিছু কিছু পেশেন্টের যারা কনস্টিপেশন যারা ভোগেন, তারা মাঝে মাঝে এরকম অবস্থা হয়ে যায় যে স্টুলটা পুরোটা বেরোয়নি, আটকে আছে, এবং প্রচণ্ড একটা পেইনফুল সিচুয়েশান, সে বসতে পারছে না, অন্য কিছুই করতে পারছে না, তার মানে খুবই কষ্ট পাচ্ছে। তো এইরকম অবস্থা এলে সে কী করবে? তারা অনেক সময় অ্যাকচুয়ালি সেলফ ম্যানিপুলেশন করে, মানে সেলফ ডিজিটেশন, মানে সেরকমভাবে করে স্টুল বের করে, এরকম হয়। মানে কনস্টিপেশন ক্যান বি ভেরি সিভিয়ার। আমি দেখেছি 7 দিনে 1 দিন যায়। হ্যাঁ, তো এদের কমপ্লিকেটেড প্যাথোলজি থাকতে পারে। কি হয়, এদের ক্রনিক কনস্টিপেশন হতে 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 আমাদের যে একদম রেকটামের কাছে গিয়ে এখানে কিছু কার্ভ থাকে বাওয়েলের, হ্যাঁ, এবং আমরা কার্ভটাও কিছুটা নেচার ইন্টেনশনালি করে রেখেছে যাতে আমাদের সবসময় ওই বেগ গেলেই যাতে ছুটে না যেতে হয়। কিন্তু সেটা যখন আদার ওয়েতে, আমরা যখন অ্যাকচুয়ালি নর্মাল স্টুল করি, তখন কী হয়, কার্ভটা স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে গিয়ে সোজা চলে যায়। এবার যাদের ক্ষেত্রে ক্রনিক কনস্টিপেশন থাকে, তাদের ওই কার্ভগুলো আরও প্রমিনেন্ট হয়ে যায়, বাওয়েল লেনদেন হয়ে যায়, গিয়ে ওখানে সাপের মতো এমন একটা কুণ্ডলি পাকিয়ে যায় যে তারা যখন প্রেশার দিচ্ছে, যে প্রেশারটা আইডিয়ালি শুড হ্যাভ বিন ডিরেক্টেড ডাউনওয়ার্ড, সেটা ডাউনওয়ার্ড যেতে পারে না, সেটা অন্যদিকে মিসডিরেক্টেড হয়ে যায়। যত প্রেশার দিক না কেন, ওটা আরও বেশি আটকে যায়। ঠিক, এবং এরকম ক্ষেত্রে একটা সিকুয়েলি হতে পারে প্রোল্যাপস। এবং এই যে লেনদেন হয়ে গেল ক্রনিক কনস্টিপেশন, প্রোল্যাপস যদি পার্টিকুলারলি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের অপারেশন করতে হয়, এবং যে পার্টটা লেনদেন হয়ে গেছে সেই পার্টটা কেটে বাদ দিতে হয়, এবং সেই পার্টটা কেটে বাদ দেওয়ার পর অনেক ক্ষেত্রে সিমটম গেটস মাচ বেটার। অনেক সময় আমরা হাসপাতালে দেখি যে একটা নার্স বা একজন জুনিয়র ডাক্তার গিয়ে তার মানে বডিটা বের করে দিচ্ছে, এটা তো খুব কমনলি দেখা যায়। তো আর একটা জিনিস বলুন, এক্ষুনি আপনি যারা বলেন রেকটাল প্রোল্যাপস, এই জিনিসটা কি? এটা বেসিক্যালি রেকটাম বাইরের দিকে বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে, মানে বিভিন্ন লেন্থে বেরোতে পারে, একটু বেরোতে পারে। এবং আমার দেখা এই একজন পেশেন্ট, খুব ইন্টারেস্টিং পেশেন্ট, আমার দেখা সেটি সবচেয়ে বেশি ছিল, সেটি তা প্রায় মোটামুটি কিছু না হলো 12 to 15 সেন্টিমিটার তার বাইরে ছিল। এবং এই পেশেন্টটা আমি অপারেশন করেছিলাম, আই ওয়াজ দ্য 12th person, নট দ্য 12th person, the patient already had 11 operations done before, হ্যাঁ, by another particular surgeon in কলকাতা, বাংলাদেশি পেশেন্ট, বাংলাদেশ থেকে এসে এই সার্জনকে দিয়ে 11 বার অপারেশন করেছিল, এবং 11 বার ফিরে আসার পরে ফর্চুনেটলি দ্য পেশেন্ট এন্ডেড আপ উইথ মি। 12 নম্বর অপারেশনটা আমি করেছিলাম, এবং আমি যখন অপারেশন করি তখন তো তার সমস্ত অপারেশন হয়ে গেছে আর কি, যা করা তার করা হয়ে গেছে। তো তারপর আমি অপারেশন করি, এবং পেশেন্টটা রিলেটিভলি রিজনেবলি হি স্টিল ওয়েল,
তার ছেলে এখন আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখে, তো হি স্টিল রিজনেবল। এবং যেটা করতে হয় বেসিক্যালি, যেটা করতে হয় সেটা হচ্ছে ওই যে পার্টটা এক্সট্রা পার্ট, সেই পার্টটাকে হয় বাদ দিতে হয়, অথবা পেটের মধ্যে ঢুকে সেই পার্টটাকে টেনে তুলে সেটাকে কোনো একটা জায়গায় হিচ করিয়ে দিতে হয় কিছু মেশ দিয়ে। এটা দুটো মেথড, একটা হচ্ছে পেট দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে তলার দিক দিয়ে যাওয়া যায়। এবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে যে কোন মেথডটা মোর সাকসেসফুল, কোন মেথডটা মোর ফিজিবল, সেটা কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি। প্রচুর রেড মিট খেলে কি পাইলস হওয়ার একটা সম্ভাবনা বাড়িয়ে দেয়? রেড মিটের সঙ্গে পাইলসের ডিরেক্ট কোনো রিলেশন নেই, ওকে কিন্তু অনেক পেশেন্টে বা অনেক মানুষের দেখা যায় রেড মিট খেলে তাদের কনস্টিপেশন হয়। ওকে আর কনস্টিপেশনের সঙ্গে পাইলসের একটা, যেহেতু কনস্টিপেশন হলে তারা বেশি স্ট্রেন করবে, তার সঙ্গে এইভাবে ইনডিরেক্টলি একটা রিলেশন আছে, কিন্তু অ্যাজ সাচ রেড মিট খেলে পাইলস হয় এটা ঠিক না। তো ডাক্তারবাবু কিন্তু আরজি করের ছাত্র। দেখুন, আপনারা এখন শুনলেই আমি জানি যে এটা খুব ইনফেমাস হয়ে গেছে একটি দুর্ঘটনার জন্য। একটা ফেমাস মেডিকেল কলেজ, এটা ভেরি আদতে ফেমাস। একটা ফেমাস মেডিকেল কলেজ, দুর্দান্ত একটা মেডিকেল কলেজ। আমাদের দুর্ভাগ্য যে ওখানে ওরকম একটা ঘটনার জন্য হয়তো আগামী দিনগুলোতে এই কলেজটাকে মনে রাখা হবে, সেটা ডাক্তারবাবুরা খুবই খারাপ লাগে নিশ্চয়ই। নিশ্চয়ই। তো আপনাদের সময় কেমন ছিল আজ? না, আমাদের সময় একদম অন্যরকম ছিল, সত্যি করে বলতে গেলে কি আমরা স্ট্রেট যখন- কালচার বা এইসব একদমই ছিল। আমরা যখন এগুলো শুনি আমরা উই আর ভেরি সারপ্রাইজড, এবং এরকম কোয়েশ্চেন আমাদেরকে অনেক সময় ফেস করতে হয়েছে যে আচ্ছা এরকম ছিল নাকি। না, উই আর ইকুয়ালি সারপ্রাইজ যে এর মাঝখানে এতটা চেঞ্জ করে গেছে। ইট ওয়াজ ভেরি ফান এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট, এনজয়েবল এনভায়রনমেন্ট। হ্যাঁ, ইট ওয়াজ নট লাইক দ্যাট। এবং দুর্দান্ত সব কাজও হয় ওখানে, যেগুলো হয়তো নিউজ পেপারে বেরোয় না, মিডিয়ার সামনে আসে না। ওই যে বললাম যে একটা সময়ের পরে গিয়ে কেউ আর কতটা সাকসেসফুল পেলাম মনে রাখে না, কিন্তু একটা ফেলিওরও, এবং এটা তো যে যেমন তেমন ফেলিওর না, ইট ওয়াজ এ ওভারঅল সিস্টেম ফেলিওর। আর সেই সময়ের জুনিয়র ডাক্তাররা যে সময় ওই ইমার্জেন্সি ডিউটি করতো আর এখন যারা করে তাদের মধ্যে কি পার্থক্য? মানে এখন তো জুনিয়র ডাক্তাররা বেশ ভয়েই থাকে যে কখন কি হবে। ডাক্তারের ওপরে এসে তো সবাই দোষারোপ করে। ডাক্তারদের উপর চিরকালই সবাই দোষারোপ করে, এবং আমি আরজি করে পড়াকালীন জানি যে আমরা তো বেলগাছিয়া চত্বর থেকে সবাই আসতো সে সময়, এখনো আসে। তো এটা তো আমাদের হ্যান্ড ইন হ্যান্ড হয়েই গিয়েছিল। তো যেটা হওয়া উচিত নয়, যেটা অবশ্যই হওয়া উচিত না। এবার আমি চিরকালই দেখে এসেছি বা মনে করে এসেছি যে এই ঝামেলাগুলো যারা করে তারা বেসিক্যালি, যার একটা পানের দোকান আছে না, সেও এসে ঝামেলা করে না। যে ছেলেগুলো চুপচাপ বসে আছে, যাদের কোনো কাজ নেই, তারা, তাদের সঙ্গে পেশেন্ট পার্টির বিন্দুমাত্র রিলেশন নেই, বিন্দু বিসর্গ। তারা শুধু শুনতে পেলেও একটা ঝামেলা আছে, চল 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 করে গিয়ে একটা কিছু ভাঙচুর করে দিয়ে চলে গেল। তাদের আর কোনো কাজ নেই, তাদের ওইটাই এন্টারটেনমেন্ট। ঠিক, হ্যাঁ। যারা যেটা বললো, যারা একটা পানের দোকান হচ্ছে, সে পানের দোকানটা আনঅ্যাটেন্ডেড ছেড়ে এসে ঝামেলা করবে না। হ্যাঁ, সে সেখানে বসে আছে কিন্তু সে আসে না। এই রাস্তাঘাটে আপনিও বেরোন, আমরা বেরোই, রাস্তাঘাটে বেরোলেই বিশেষ করে বিভিন্ন পাবলিক টয়লেটের পাশে, ট্রেনে, বাসে, সব জায়গায় পোস্টার মারা থাকে, পাইলস, ফিশার, ফিস্চুলা, আপনি আমাদের কাছে আসুন, আমরা কেটে ঠিক করে দিচ্ছি। এবং এক্ষেত্রে দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস এটা একটা কোয়াক প্র্যাকটিস। অনেক ক্ষেত্রে হয় অনেক মানুষ ওই পোস্টারগুলো দেখে চলে যায়, তারপর হয়তো সেই ট্রেন্ড হাত নয়, এটা বিগড়ে নিয়ে চলে আসে পুরো বিষয়টাকে। এরকম কেস আপনারা তো নিশ্চয়ই পান। দেখো, এটা একটা ফ্যাক্ট যে আমরা যারা শহরে প্র্যাকটিস করি তাদের এক রকমের প্র্যাকটিস, যারা প্রত্যন্ত গ্রামে আছে তাদের আর এক রকমের প্র্যাকটিস। আমাদের কাছে যারা আসে তারা একটা ধরনের ক্লায়েন্টেল, তাদের কাছে যারা যায় তারা এক ধরনের ক্লায়েন্টেল। তো একদম যে কথাটা হচ্ছে, মানে হয়তো প্রত্যন্ত গ্রামে যে বসে আছে, যে কোয়াককে দিয়ে ট্রিটমেন্ট করাতে বাধ্য হচ্ছে, তার যখন অসুবিধে হলো, সে একদম সোজা কলকাতা শহরে এসে একটা কর্পোরেট হসপিটাল হোক বা যেখানে হোক এসে অ্যাটেন্ড করবে, এরকম কম হয়। কাজে সত্যি কথাটা বলতে গেলে কি, আমাদের প্র্যাকটিসে আমরা এরকম কম দেখি। তার মানে এই নয় যে তারা কোথাও না কোথাও গিয়ে হিট করছে, না। এর উল্টোটাও বলি যে কোয়াক ডাক্তার মানেই যে তারা সবসময় ডিসসার্ভিস প্রোভাইড করছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ তারা কোনো একটা জায়গায় যেখানে অ্যাকচুয়াল ডাক্তাররা প্রেজেন্ট নেই, যে সিস্টেম নেই, সেখানে তারা কিন্তু লোকাল কমিউনিটিতে কিছু না কিছু সার্ভিস প্রোভাইড করছে। সেটা কোথাও ভালো, কোথাও খারাপ। তা নিয়ে আমি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই বলে আমি ওভারলি ক্রিটিসাইজও করতে চাই না, কিন্তু যে কোনো জায়গার মতো তারা যখন করছে সেখানে নিশ্চয়ই কিছু কমপ্লিকেশন হবে। নিশ্চয়ই তারা লোকাল হসপিটাল যেখানেই হোক না কেন, সেটা ডিভিশনাল, সাব ডিভিশনাল যেখানেই হোক না কেন, তারা সেখানে হিট করবে, তাদের ডাক্তারবাবুরা জানবে যে সেটা কী হচ্ছে। তবে আমার তরফ থেকে উপদেশ তো সবসময়ই হবে যে যেখানে এস্টাবলিশড সেন্টার রয়েছে, সেটা সাব ডিভিশনাল হসপিটাল হোক বা যাই হোক না কেন, সেখানে যাওয়া, সে যাই হোক না কেন। এবং অ্যাটলিস্ট তারা জানবে যে
একটা ফরম্যাটেড ট্রিটমেন্ট কি হয় এবং কি দেবে। এবং যেহেতু প্রাইভেট পার্টস অনেকে বলতেও লজ্জা পায় যে, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। সবার সামনে বললে লজ্জা লাগবে, পেছনে লাগবে কেউ, বা এরকম জায়গা থেকে মানুষ বলতেও খুব লজ্জা পায়। অবশ্যই একটা ইনহিবিশন তো তাদের থাকেই। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা এই যে পোস্টার দেখেন বিভিন্ন জায়গায়, পাইলস, ফিশার, ফিস্চুলা, ভগন্দর, মানে যা যা আপনারা জানেন, তো এইগুলো দেখে দুম করে একজন ডাক্তারবাবুকে চলে যাবেন না, আগে দেখবেন যে তার ডেজিগনেশনটা কি, এবং বিশেষ করে শিক্ষিত, ট্রেন, এক্সপার্ট ডাক্তারবাবুদেরকে দেখান। এখন অনেক কম খরচে এইগুলোর সরকারি হাসপাতালেও চিকিৎসা হয়, তো আপনারা তাদের কাছে যান। ওই বললাম যে নিজে থেকে ডিসিশন নেবেন না আর লুকিয়ে রাখবেন না, এটা এমন একটা রোগ যে অনেকেই আমাদের যেহেতু প্রাইভেট পার্টসে হয় আমরা বলতে লজ্জা পাই। আপনারা এটা নিয়ে আলোচনা করুন এবং ওই বললাম ডাক্তারবাবুদের কাছে যান, সেখানে যথাযথ চিকিৎসা, এবং সরকারি হসপিটালে খুব কম খরচে বা কিছু ক্ষেত্রে বিনা খরচেও এর চিকিৎসা কিন্তু অ্যাভেলেবেল। আর আপনাদেরকে বলবো আপনারা একটু অ্যাভেলেবেল করে দিন আমাদের এপিসোডগুলো বাকিদের কাছে, প্লিজ 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 প্লিজ, আরও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে 1 মিলিয়নে পৌঁছে দিন। আপনার ডাক্তারবাবু বলুন। আমি আর কি বলবো, আপনারা দেখুন আর দেখান। ধন্যবাদ জানাবো আমাদের এই পর্বের গিফট পার্টনার শালিমারকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের এই পর্বের লোকেশন পার্টনার আলো আই কেয়ার নিউ টাউনকে। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।